আজ আমরা দাম গল্পটা পড়বো। এমন ভাবে আজকের গল্পটাও তোমাদের পড়াবো যে তুমি তো বুঝবেই, তুমি তোমার বন্ধুদেরও এই গল্পটা জলের মতো করে বুঝিয়ে বলতে পারবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের এক জীবন্ত দলিল। বাংলা 1365 বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্ন এই পত্রিকাতে গল্পটি প্রথম ছাপা হয়েছিল। এরপর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক্সিবিশন এই গল্পগ্রন্থে এই গল্পটি স্থান পায়। তাই তুমি যদি জানতে চাও এই গল্পের উৎস গ্রন্থ কোনটি, উত্তর হবে এক্সিবিশন গল্পগ্রন্থ। এবার আমরা মূল আলোচনায় আসব। এর আগে আমি তোমাদের জন্য ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়িয়ে দিয়েছি, নোঙর পড়িয়ে দিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, আর যারা আগের ক্লাসগুলো করেছো কেমন লেগেছে ক্লাসগুলো আমাকে লিখে জানাতে কিন্তু ভুলো না। দেখো, দাম বলতে আমরা কি বুঝি? ধরো কোনো জিনিসের দাম, এই কলমটির দাম, বা ধরো এখানে একটা মোবাইল রয়েছে, বলা হলো এই মোবাইলের দাম কত। এ দাম সে দাম নয়। এই গল্পে এরকম কোনো বস্তুর দামের কথা বলা হয়নি। এই গল্প বলবে ছাত্র শিক্ষক সম্পর্কের মূল্যের কথা। তোমরা স্কুলে পড়ছো, প্রাইভেট টিউশন পড়ছো, সেখানে অনেক স্যার থাকেন যারা বেশ কড়া, তোমাদের একটু শাসন করেন, একটু বকুনি দেন, তোমরা মনে মনে কিন্তু তার খুব নিন্দা করো। ধরো আমরাও এটা ছোটবেলাতে করতাম, যে স্যার মারতেন তাকে ভয় পেতাম, মনে মনে খুব অপছন্দও করতাম। আমাদের গল্পের কথক বা গল্পের যে মেইন ক্যারেক্টার, তার নাম সুকুমার, সেও তার অঙ্ক মাস্টার মশাইকে খুব ভয় পেত, কারণ মাস্টার মশাই ভীষণ মারতেন, বকা দিতেন। কিন্তু বড় হয়ে সুকুমার বুঝেছিলেন মাস্টার মশাইয়ের এই যে যে কঠিন শাসন, এই যে যে তর্জন, এই যে যে হুঙ্কার, এর মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার ফল্গুধারা। আসলে শিক্ষকেরা আমাদের মানুষের মতো মানুষ করতে চান, এজন্য তারা কঠোর হন। আমাদের গল্পটা সত্যি কথা বলতে হৃদয় ছুঁয়ে যাওয়া একটা গল্প। আমার বিশ্বাস গল্পটা মনোযোগ দিয়ে পড়বার পর তোমার চোখের কোণও ভিজে যাবে। তাহলে চলো গল্পটা পড়ি। একটা ছোট্ট আবদার, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না, যাতে পরবর্তী ক্লাস এবং তোমাদের সাজেশন ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। আর একটা বিষয়, আমি বাংলার শিক্ষক, বাংলা বাদে অন্য সাবজেক্ট কিন্তু আমি পড়াই না, বা আমার পড়ানোর যোগ্যতাও নেই। তোমরা অনেকেই আমাকে বলছো স্যার আপনি ওই সাবজেক্টটা পড়ান, কিন্তু বিশ্বাস করো অন্য সাবজেক্ট পড়ানোর জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা আমার নেই। শুরু করছি দাম গল্প। ছাত্র শিক্ষক সম্পর্কের এক জীবন্ত দলিল হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি। আমরা গল্পটা পড়ব। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। বিভীষিকা মানে আতঙ্ক। আমাদের স্কুলে ওই ভদ্রলোক বা ওই মাস্টার মশাই আমাদের কাছে ছিলেন বিভীষিকা বা আতঙ্কের। এখানে আমরা প্রথমেই বলে দিই, গল্পের কথক যার নাম সুকুমার, তিনি তার স্কুলের অঙ্ক মাস্টার মশাইকে নিয়ে কিছু কথা বলছেন। আমাদের অঙ্ক কষাতেন। আমরা বলি না এই দুটো অঙ্ক করে আনবি, আসলে অঙ্ক কষা হয়। এই যে তোমরা খাতায় অঙ্ক পাতাচ্ছ, অঙ্কের উত্তর বের করছো, এটা অঙ্ক করা নয়, অঙ্ক কষা। আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। সেই বিভীষিকাময় ভদ্রলোক বা আমাদের অঙ্ক মাস্টার মশাইয়ের মাথা ছিল অত্যন্ত পরিষ্কার, অর্থাৎ তিনি খুব মেধাবী ছিলেন। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা প্রায় ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, পণ্ডশ্রম মানে বিনা কারণে সময় নষ্ট, অঙ্ক মেলাতেও পারিনি, অযথা সময় নষ্ট করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপর এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি মানে চক। হঠাৎ খড়ি ভেঙে গেলে, চক ভেঙে গেলে তিনি কি করতেন? বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম, একটু পরেই আমরা শিহরিত হয়ে অবাক হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। মানে যে অঙ্ক আমরা ঘন্টার পর ঘন্টাও মেলাতে পারতাম না, উনি একবার দেখে একদম ঝড়ের গতিতে লিখে ফেলতেন অঙ্কটাও, আর কি তিনি সমাধান করে ফেলতেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। পৃথিবীতে যত অঙ্ক ছিল সবই মাস্টারমশাইয়ের মুখস্থ। তুমি আমায় বলতে পারো স্যার
একজন নিজের মাস্টারমশাইকে ওর কেন বলছে, ওনার কেন বলছে না, যে মাস্টারমশাই ওর মুখস্থ। দেখো, ওরের উপর একটা চন্দ্রবিন্দু আছে। ওর, তার, এই শব্দগুলোর ওপর যখন চন্দ্রবিন্দু দেখবে, বুঝবে এটা বিখ্যাত এবং সম্মাননীয় মানুষ সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে পৃথিবীতে যত অঙ্ক ছিল সবই ওনার মুখস্থ। কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছে। মানে পৃথিবীর সব অঙ্ক মুখস্থ এটা বললেও মানে কম বলা হয়। আমাদের মনে হতো অদৃশ্য বোর্ডে যেন সব কিছু আগে থেকে লেখা, ওনার ভাবাও লাগে না, জাস্ট গিয়ে শুধু লেখার উপর উনি খড়িটা বুলিয়ে দিচ্ছেন। মানে এতটা ট্যালেন্টেড ছিল মাস্টার মশাই। ঘটনাটা একটু আবার বলি, মানে কি বোঝাতে চেয়েছেন এই জায়গাতে। কথকের মনে হতো বোর্ডের উপর যেন সব অঙ্ক অদৃশ্য অক্ষরে আগে থেকে লেখা থাকে, মাস্টার মশাই গিয়ে শুধু খড়িটা বোলান, মানে এত স্পিডে তিনি অঙ্ক করে ফেলতেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয় তারাই তটস্থ হয়ে থাকতো, অর্থাৎ ভয়ভীত শঙ্কিত হয়ে থাকতো। যারা অঙ্কতে 100-100 পায়, তারাও এই মাস্টার মশাইকে জমের মতো ভয় পেত। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনেও কুড়ি উঠতে চাইতো না, তাদের অবস্থা তো সহজেই কল্পনা করা যেতে পারে। কথক নিজেকে উপহাস করে বলছেন, আমরা অঙ্কে 15-20ও পেতাম না। আমাদের মতো অঙ্ক বিশারদ, আমাদের মতো অঙ্কের যারা একদম বিশেষজ্ঞ, যারা 15-20ও পেতাম না, তারা মানে এই মাস্টার মশাইকে যে কি পরিমাণ ভয় পেতাম সে তো কল্পনাই করা যেতে পারে। অঙ্কে 100-100 পাওয়া ছাত্রছাত্রীরা যার ভয়ে কাঁপতো, আর আমাদের মতো অঙ্ক বিশেষজ্ঞ যাদের 20ও ওঠে না, তারা যে সেই মাস্টারকে কতটা ভয় পেতাম সে তো সবাই বুঝতেই পারছে। প্রকাণ্ড হাতের চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না, কিন্তু কাঁদবার কোনো উপায় নেই। চোখের কোণে, কেন, চোখে 1 ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। মাস্টারমশাই চোখের কোণে 1 ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে চিৎকার করতেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না, তার উপর কাঁদতে লজ্জা করে না, এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। অর্থাৎ কোনো ছেলেকে কাঁদতে দেখলেই মাস্টার বলতো, ছেলে মানুষ, অঙ্ক পারিস না, তারপর কাঁদছিস, তোর লজ্জা করে না, এক্ষুনি তোকে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তা উনি পারতেন, এটা অনেক স্কুলে দেয়। উনি কি পারতেন, মাস্টারমশাই যে পা ধরে স্টুডেন্টদের পুকুরে ফেলে দিতে পারতো স্কুলের, এটা হয়তো উনি পারতেন। ওর চড়ের জোর দেখেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম, মাস্টারমশাই যেরম জোরে চড় মারত ওটা দেখেই আমরা আন্দাজ করে ফেলেছিলাম আমাদের পা ধরে উনি ফেলে দিতে পারত। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে জানিস, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই একই কথা লেখা রয়েছে, যদি সেখানে যেতে চাস তাহলে। মাস্টার বলতে, এই তোরা জানিস প্লেটোর বাড়ির দরজায় কি লেখা? প্লেটোকে, গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন প্লেটো। তিনি খ্রিস্টপূর্ব 427 আর কি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সক্রেটিসের শিষ্য আর অ্যারিস্টোটলের গুরু। তো উনি বলছেন প্লেটোর বাড়ির দরজায় লেখা থাকতো যে অঙ্ক না জানলে এই বাড়িতে ঢোকা যাবে না। এমনকি স্বর্গের দরজাতেও এই একই কথা লেখা। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটো কে, তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে, এ নিয়ে আমরা কোনোদিনও মাথা ঘামাইনি। এটা দেখ, এ নিয়ে আমরা কোনোদিনও মাথা ঘামাইনি, মানে ব্যাপারটা বোঝো। আমি যদি তোমাদের বলি, এই তোরা ব্যাকরণ পারিস না, ব্যাকরণ না পারলে জানিস কি হবে, ওই তুই কোনোদিনও জে কে রাউলিং এর বাড়ি ঢুকতে পারবি না। এবার তোমরা মনে মনে ভাবে বলদটা বলে কি, জে কে রাউলিং কে, তার বাড়ি আমি না গেলে কি হবে? তো এই ছাত্ররাও মনে করতো, বা এই লোকটা কে, প্লেটো কে, তার বাড়িতে না ঢুকলে আমার কী বা ক্ষতি হবে। আর মাস্টারমশাই স্বর্গের খবর কোথার থেকে জানলো যে স্বর্গে সব লেখা আছে? তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা হচ্ছে এক ধরনের আর কি গাণিতিক অঙ্ককে বলা হয় এক্সট্রা অঙ্ক। ক্লাস 10-এ তোমাদের থাকবে, এক্সট্রা উপপাদ্য থাকে। এক্সট্রা কষতে হবে কিংবা স্কয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম। তো বলছে যে স্বর্গে গিয়েই আমাদের জ্যামিতির এক্সট্রা অঙ্ক করতে হবে কিংবা স্কয়ার মেজর নিয়ে বসতে হবে, সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে, যোজন হচ্ছে দূরত্ব মাপার একক,
আগেকার দিনে দূরত্ব মাপতে যোজন একক ব্যবহার হতো, যে সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা ভালো মনে করতাম। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মানে মাধ্যমিক পাশ করার পর অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। তোমরা জানো মাধ্যমিক পাশ করার পর তোমরাও অঙ্ক বাদ দিয়ে আর্টস নিয়ে পড়তে পারো, মানে তখন আর্টস সায়েন্স এরকম সাবজেক্ট বাছাই করে নিতে হয়। তো তিনি মাধ্যমিক পাশ করার পর অঙ্কের হাত থেকে রেহাই পেলেন, মাস্টারমশাইয়ের হাত থেকেও। আর মাস্টারমশাই যেহেতু অঙ্ক করাতেন, সায়েন্স না নিলে মাস্টারমশাইয়ের হাত থেকেও রেহাই পেলেন। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা, অঙ্কের সেই ভয় আতঙ্ক মন থেকে গেল না। এমএ পাশ করার পরেও স্বপ্নে দেখছি পরীক্ষার লাস্ট বেল, পড়ো পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, মানে ব্যাপারটা বোঝো। আমাদের গল্পের কথক মানে এমএ পাশ করে ফেলেছেন। এমএ পাশ মানে তোমরা তো জানোই যে কলেজ পুরো শেষ হয়ে গেছে। তা তখনও তিনি মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখতেন, মানে এই মাস্টারকে তিনি এত ভয় করতেন যে এমএ পাশ করার পরেও মাস্টারকে নিয়ে স্বপ্ন দেখতেন যে অঙ্ক পরীক্ষা তিনি দিচ্ছেন, একটা অঙ্কও মিলছে না। আর ওই দিনই ঘরের গার্ড দিচ্ছেন অঙ্ক মাস্টার মশাই। অঙ্ক মাস্টার মশাই আমাদের কথকের খাতার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি দাঁতে দাঁত ঘষছেন, তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। এই রকম একটা ভয়ঙ্কর স্বপ্ন উনি আজও দেখেন। মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে, মানে একদম জলে ভিজে ঘামে ভিজে জেগে উঠি। মৃদু নীল আলোয়, কোন আলোয় মনে রাখবে, দেখছি চেনা ঘরটাকে। চোখে পড়ছে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ, মানে বইপত্রের ঢিবি। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। মানে ভাবো, আমাদের গল্পের কথক তিনি এখন পড়াশুনো করে কলেজ পাশ করে কলেজের একজন প্রফেসর, কলেজের একজন শিক্ষক হয়ে গেছেন। কিন্তু আজও তিনি মাঝে মাঝে রাতের বেলাতে ওই মাস্টার মশাইকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্নটা দেখেন। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, মানে আবদার এলো, একটা ম্যাগাজিনের তরফ থেকে আবদার এলো। পত্রিকা মানে ম্যাগাজিন, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আর আমার ছেলেবেলার গল্প কারোর শোনার কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তার মানে কি হলো, একদিন একটি পত্রিকার তরফ থেকে ওনার কাছে অনুরোধ এলো যে আপনি আপনার ছোটোবেলার গল্প আমাদের লিখুন, আমরা আপনার ছোটোবেলার গল্প পড়তে চাই। তো উনি বললেন আমি লেখক হিসেবে বড় মাপের কেউ নই, মানে আমাদের কথক, মানে কথকের নাম আমরা একটু পরেই জানতে পারবো, সুকুমার। তো সুকুমার বলল আমি লেখক হিসেবে বড় মাপের কেউ নই। তাছাড়া আমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যে লোক আসর করে শুনবে। কিন্তু পত্রিকার কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি। অতএব ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা বলতে কি বোঝানো হয়েছে, বাংলার স্বনামধন্য লেখকেরা, যারা বড় বড় লেখক, তারা কেউ এই পত্রিকায় লেখা দেয়নি, এই পত্রিকাকে কেউ পাত্তা দেয়নি। তাই ওনারা এসেছেন যে মাস্টারমশাই অন্ততপক্ষে আপনি আমাদের লেখাটা দিন। পত্রিকার লোকেরা এসে সুকুমারের কাছে এই অনুরোধটা করলো। একটা জিনিস গুলিয়ে ফেলবে না কিন্তু, সুকুমার তার অঙ্ক মাস্টার মশাইকে নিয়ে ভয়ের কথা জানালো প্রথমে, তারপর এখন সুকুমার নিজের কথা বলছে যে একদিন আমার কাছে একটা ম্যাগাজিনের থেকে লোকজন এসে আমার ছেলেবেলার গল্প লিখতে বলল। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না। দেখো, বড় বড় লেখক সাহিত্যিকরা যেখানে লিখছে, সেখানে আমি গিয়ে যদি আমার একটা লেখা দিই, আমার জীবনী লিখি, তা লোকে হাসবে না? লোকে বলবে না কত বড় স্পর্ধা, যেখানে বড় বড় লেখকরা লিখছে সেখানে এ গেছে লেখা দিতে। তো এটাই সুকুমার ভাবলো, আমার লেখা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না, কারণ এই ম্যাগাজিন মনে হয় বেশি লোক পড়েও না, এখানে কেউ ভালো কেউ লিখছেও না, অতএব আমি নির্ভয়ে লিখতে পারি। কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। এইটা পরীক্ষাতে দেয়, এটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়, মানে এটা ভালোবাসার ব্যাপার। আমি ঘরোয়া লোকের কাছে কতগুলো ঘরোয়া গল্প বলবো, এটা কোনো পদমর্যাদার ব্যাপার নয়। কিন্তু বড় ম্যাগাজিনে লিখতে গেলে বড় পদমর্যাদা লাগে, ভালো লেখক হওয়া লাগে, বা বিশিষ্ট কোনো গণ্যমান্য ব্যক্তি হওয়া লাগে। তো এখানে ওরম পদমর্যাদার ব্যাপার নেই, এটা এটা ভালোবাসার থেকে লেখা যেতেই পারে। কাগজ কলম নিয়ে বসে গেলুম।
মনে এলো মাস্টার মশাইয়ের কথা, মানে সুকুমারের মনে পড়লো ওনার ওই ভয়ঙ্কর অঙ্ক মাস্টার মশাইয়ের কথা। লিখলুম তাকে নিয়েই, আর তিনি সেই মাস্টার মশাইকে নিয়েই তার লেখাটা লিখলেন। ছবিটা যা ফুটলো খুব উজ্জ্বল নয়, মানে মাস্টারমশাইকে নিয়ে যা যা মনে পড়লো সবটা পরিষ্কার নয়। মানে বোঝো, মাস্টারমশাইয়ের কাছে পড়েছে ছোটোবেলায়, এখন সে নিজে কলেজের প্রফেসর, অত পুরনো কথা কি সব মনে থাকে? লেখার সময় কল্পনার খাত কিছুটা মিশিয়ে নিলাম, সেটা বলাই বাহুল্য। মানে এটা আর কি বলবো, আমি লেখার সময় যে কিছু কাল্পনিক কথাও লিখলাম, কল্পনার খাদ মিশিয়ে নিলাম, সেটা আর বলাই বাহুল্য। তুমি দেখবে খাঁটি সোনার সঙ্গে খাদ মেশায়, অল্প একটু নকল সোনা মেশানো হয়। তো এখানেও বলা হচ্ছে ওই মাস্টারকে নিয়ে যেটুকু মনে পড়লো, ওর সঙ্গে কিছু খাদ, কিছু আরও আমার মনের কথা টথা, কিছু কাল্পনিক কথা টথা মিশিয়ে নিলাম। সেই সঙ্গে একটু সদুপদেশও বর্ষণ করেছিল, সেই সঙ্গে আমার লেখাতে একটু ভালো উপদেশও দিলাম, সৎ উপদেশও দিলাম। মূল কথা ছিল এই, আমার লেখার মূল বিষয়বস্তু ছিল এই, অহেতুক তাড়না করে, মানে অহেতুক অন্যকে শাসন করে ভয় দেখিয়ে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। গাধা পিটিয়ে, যদি অনেক মাস্টার বলে না যে আমি গাধা পিটিয়ে ঘোড়া করে দিই, আমার কাছে পড়া করবি না, উনি ওনার লেখাতে লিখলো সুকুমার যে গাধা পিটিয়ে কোনোদিনও ঘোড়া বানানো যায় না, বরঞ্চ গাধাটাই পঞ্চত্ব পায়, মানে গাধাটাই মারা যায়। উনি বলছেন আমার লেখার উদ্দেশ্য ছিল এটাই, যে অহেতুক মারধর করে তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, গাধা পিটিয়ে কখনো ঘোড়া বানানো যায় না। তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলুম তাও ভুলে গিয়েছি। এখন 2 আর 2 4 হয় না 5 হয়, তাই নিয়ে নিজের মধ্যে সন্দেহ জাগে। মাস্টারমশাই আমাকে এত মারধর করলেন, তবু আমাকে কিন্তু উনি অঙ্ক শেখাতে পারেননি। এই যে আমি তার নিজে প্রমাণ যে মারধর করে অঙ্ক শেখানো যায় না। এখন তো 2 এ 2 4 হয় না 5 হয়, এটাই আমি মানে মাঝে মাঝে ভুলে যাই। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন, মানে ম্যাগাজিনে লেখার জন্য আমাদের কথককে বা সুকুমার বাবুকে 10 টাকা উপহার দেওয়া হয়েছে। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, মানে মাস্টারের কাছ থেকে তো জীবনে কিছু শিখতে পারিনি, কিছু লাভ হয়নি, আজকে ওনায় নিয়ে গল্প লিখে 10 টাকা পেলাম, এটাই আমার লাভ। তারপর আরও কদিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, এখন আমাদের সুকুমার একটু বুড়ো হয়েছেন। বিনিদ্র রাত্রি যাপনের মতন অনেক সমস্যা দেখা দিয়েছে জীবনে। বিনিদ্র রাত্রি যাপনের মতো মানে, যখন বয়স বাড়ে দেখবে অনেকে বারবার রাত্রে বাথরুমে উঠতে হয়, তার ফলে রাতে ঠিকমতো ঘুম হয় না, রাতে টেনশন হয়। তো বলছে এই রকম বিনিদ্র রাত্রি যাপনের অনেক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকানোর অবসর পর্যন্ত মেলে না। মানে বর্তমান সময় নিয়ে এতটা টেনশনে থাকি যে স্মৃতির দিকে তাকাতে পারি না, ওই পুরনো কথা ভাববার আর সময় পাই না। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। এমন সময় একদিন বাংলাদেশের খুব প্রান্তের, মানে খুব দূরের একটি কলেজ থেকে ডাক এলো। ওদের বার্ষিক উৎসব, ওই কলেজের অ্যানুয়াল ফাংশন। অতএব আতিথ্য নিতে যেতে হবে, ওখানে বক্তৃতা দিতে হবে। তুমি দেখবে তোমাদের স্কুলেও যখন কোনো অনুষ্ঠান হয়, বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়, তারা আসেন, বক্তৃতা দেন, চলে যান। তো সুকুমারকেও ডাকা হয়েছে, যেহেতু তিনি একজন কলেজ প্রফেসর, বলা হয়েছে আপনি এখানে আসবেন অতিথি হয়ে, আর অবশ্যই বক্তৃতা দেবেন। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজোচিত সম্বর্ধনা মেলে, মানে রাজাকে যেমন লোকে সম্বর্ধনা দেয়, কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার সঙ্গেও ঠিক তেমন ব্যবহার করা হয়। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। মানে যারা কলকাতায় একটা চড়াই পাখি, সেও গ্রামে গেলে, সে গণ্ড গ্রামে গেলে তাকে রাজহাঁসের মতো সম্মান করা হয়। এটার কারণ কি? কলকাতা সম্পর্কে আমরা অনেকেই একটা উচ্চ ধারণা পোষণ করি। দেখবে তোমাদের এলাকায় কোনো অনুষ্ঠান হলে, সে যদি ধরো তোমাদের পাশের গ্রাম থেকেও আসে, কিন্তু দেখবে এরকম মাইকে প্রচার করা হয়, আজকে সঙ্গীত পরিবেশন করতে সুদূর কলকাতা থেকে আসছেন। মানে আমাদের মধ্যে যারা আমরা গ্রামে থাকি, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে কলকাতা থেকে কেউ আসা মানেই একটা বিশাল কিছু। কলকাতা সম্পর্কে আমরা অহেতুক একটা উচ্চ ধারণা কিন্তু পোষণ করি। তো এটাই সুকুমার বলছেন যে আমি কলকাতা থেকে যাব,
এটা হচ্ছে একটা বড় ব্যাপার, এজন্য আমায় খুব খাতির যত্ন করা হবে। কলকাতার চড়ুই পাখিও ওই মানে গ্রামে গেলে রাজহাঁসের মতো সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখবাহ। কলকাতা থেকে যত দূরে যেতে পারবো ততই ভালো, মানে যত দূর গ্রামে যেতে পারবো, যত গণ্ড গ্রাম হবে তত সেখানে বেশি খাতির যত্ন সম্মান পাওয়া যাবে। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। মানে এই যে বিনা পয়সায় ঘুরতে পারবো, ওরা টাকা দিয়ে দেবে যাতায়াতের খরচ, সেখানে যাব শুধু একটু আতিথেয়তা গ্রহণ করবো আর বক্তৃতা দেব, এই সুযোগ আমি ছাড়তে পারলাম না। গিয়ে পৌঁছোতে চা, খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস। গিয়ে পৌঁছোতেই চা, খাবার, আতিথেয়তা, বসুন দাদা, এই নিন স্যার, এটা করুন, সেটা করুন, এটা খান, এরকম আর কি। ছেলেরা তো এলোই, মানে কয়েকজন স্টুডেন্ট তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেল। এলাকার সম্ভ্রান্ত কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এসেও আমার সঙ্গে খুব বিনীতভাবে কথা বলে গেল, ভালোভাবে আলাপ করে গেল। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো, এমনকি আমাকে অনেকে বলে আপনি একটু অটোগ্রাফ করে দিন, মানে স্যার আপনি একটু সই করে দিন। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। মানে তিনি রোমাঞ্চিত হয়ে সই করছেন আর বাণী বিতরণ করছেন। ধরো কোনো ছাত্র এরকম একটা খাতা দিয়েছেন, তো সুকুমার সই করছে আর এরকম বলছে, বাবা দেখো জীবনে সত্যের পথে চলবে, কখনো সিগারেট খাবে না, মানে এইরকম বাণী দিচ্ছে আর সই করছেন। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা। সুকুমার নিজেও জানে আমি এত বড় কোনো সেলিব্রিটি না, কিন্তু তিনি বলছেন ওখানে গিয়ে আমি এই রকমই কাজ করলাম, আমি যে মানুষ হিসেবে এত মূল্যবান আগে নিজেও ভাবিনি। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। এই যে বক্তৃতার বর্ণনা, তিনি বক্তৃতায় কি কি বলেছিলেন এটা ভালো করে পড়বেন। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, মানে রবীন্দ্রনাথ বলেছেন এরকম বলে রবীন্দ্রনাথের 12টা কোটেশন বললাম। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শয়ের নামে, মানে উনি বলছেন কার একটা ইংরেজি কোটেশন আমি ভুলে গেছি, নাম মনে নেই যে কে ওই কথাটা বলেছিল, বলে দিলাম ওখানে গিয়ে যে বার্নার্ড শ বলেছেন। বার্নার্ড শ একজন বিখ্যাত নাট্যকার বার্নার্ড শ বলেছেন, এই রকম আর কি তিনি একটা কিছু বলে দিলেন। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম। তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল, মানে এইভাবে তিনি বলছেন জাগো দেশের যুব সমাজে জাগো বলে টেবিলের উপরে একটা দুম করে এমন কিল মেরেছে, সেই ফুলদানিটা ছিটকে পড়ার উপক্রম। আর হল ফাটানো হাততালিতে কান প্রায় বন্ধ হওয়ার জো। আর ওনার এই মানে বীভৎস বক্তব্য শুনে, ওনার এই বিস্ফোরক বক্তব্য শুনে হল ফাটানো হাততালি, যে দারুণ দারুণ দারুণ, মাস্টারমশাই হেভি বলেছেন। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমায় বললেন, মানে যে কলেজে সুকুমার গেছিলেন সেই কলেজের প্রিন্সিপাল বলছেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর, শুনতে যেমন ভালো লেগেছে তেমনি বক্তব্যের মধ্যে কত সার বাক্য আছে, মানে কত গভীর কথা আপনি বলেছেন। আমি বিনীত হাসি হাসলুম। আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। সুকুমার বলছে, আর কি ভালো বলবো, আজকে শরীরটা ভালো নেই, তাই আর আজকে অতটা ভালো বলতে পারিনি। ছেলেরা মানে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা চোখ কপালে তুলল। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত, মানে শরীর যদি স্যারের ভালো থাকতো তার মানে সেই বক্তব্যে তো মানে প্রলয় ঘটে যেত চারিদিকে। আমি উদার হাসি হাসলাম, কিন্তু মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। কিন্তু প্রাবন্ধিক বলছেন, কিন্তু দেখো মজার ব্যাপার, লেখক আসলে এতটাও বিখ্যাত কেউ নন। তিনি একটাই বক্তৃতা মুখস্থ করে রেখেছেন। রবীন্দ্র জয়ন্তী হোক কিংবা বৃক্ষরোপণ কর্মসূচি, সব জায়গাতে গিয়েই তিনি ওই একটা বক্তব্যকে একটু এদিক ওদিক করে বলেন, ওই একটাই ওনার মুখস্থ করা বক্তব্য, উনি আর আলটিমেটলি কিছু বলেন না। কিন্তু উনি নিজে ক্রেডিট নেওয়ার জন্য বলেন আজ শরীরটা ভালো নেই, মানে এই হচ্ছে ব্যাপার। স্তুতি মানে আমার প্রশংসায় স্ফীত হয়ে, বলে না যে প্রশংসা শুনে ও তো মানে ওর বুক ফুলে গেল, এই রকম অবস্থা, মানে স্তুতিতে স্ফীত হয়ে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললেন তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছে।
এমন সময় সুকুমারকে এসে একটা ছেলে বলল, আপনার সঙ্গে একজন বুড়ো লোক দেখা করতে চান, মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন, আপনি চলুন আমাদের সঙ্গে। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন। সুকুমার ভাবছে নিশ্চয়ই আমার বক্তৃতা শুনে কেউ একদম অভিভূত হয়ে গেছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, মানে আগেও কোথাও বক্তৃতা দেওয়ার পর আমাকে এরকম লোক ডেকে নিয়ে গিয়ে ধন্যবাদ অভিনন্দন জানিয়েছে, নিশ্চয়ই সেরম কিছু হবে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো আমি আসছি। দাক্ষিণ্য পুলকিত চিত্ত মানে আমাকে দক্ষিণা দেওয়া হবে। দক্ষিণা মানে এখানে টাকা নয়, মানে আমি অন্যের দাক্ষিণ্য লাভ করব, অন্যের কাছ থেকে প্রশংসা লাভ করব, এটা ভেবে পুলকিত চিত্তে আমি ছেলেটাকে বললাম, চলো চলো আমিও আসছি। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অন্ধকারটা যেন লিকুইডের মতো, তরলের মতো ছড়িয়ে আছে। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না। তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম। কেন আমাদের কথক চমকে উঠছেন? এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য। আমি যেখানে অতিথি হয়ে এসছি সেখানে কেউ আমাকে নাম ধরে ডাকবে, এটা আমার কাছে আশ্চর্যের। তার চেয়েও আশ্চর্য হলো ওই গলার স্বর। আমার মনটা অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল। মানে আমার বুকের ভেতর থেকে লুকিয়ে থাকা ভয় জেগে উঠলো, আমি খুব ভয় পেলাম। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটাও বুঝতে আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়ের কঙ্কালটা লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। ভয়ের কোন কঙ্কাল লুকিয়েছিল যে এক্ষুনি ওই সুকুমার বলেই তো মাস্টারমশাই সেই স্কুল জীবনে ঠাঁই করে একটা চড় মারত পিঠের ওপর। ঐশ্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলল। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাইকে আমি নমস্কার করলাম। মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার্ড করবার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই, বুদ্ধি ছিল ছুরির ফলার মতো, ঝকঝক করত বুদ্ধিতে চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, সেটা আমার কৃতিত্ব নয়, ওর মনের বয়স বেড়েছে বলে। তার মানে কি বোঝাতে চাইছে সুকুমার? সুকুমার বলছে আমার বক্তৃতা তো আসলে ফাঁপা ফানুস। ফানুস দেখেছো তো, ওই যে অনেকে ওড়ায় লক্ষ্মী পুজোর দিন, কিচ্ছু থাকে না, দেখে মনে হয় যেন কি একটা উড়ে যাচ্ছে, আসলে ভেতরটা পুরো ফাঁপা, কিচ্ছু নেই। আমার বক্তৃতা ওই রকম, ওপর থেকে রং চড়িয়ে কোটেশান টোটেশান দিয়ে বলা। আলটিমেটলি বক্তৃতা তো খুব বাজে, আমি কিছুই জানি না। আজকে মাস্টারমশাই এটার প্রশংসা করছে। মাস্টারমশাই বিজ্ঞানের ছাত্র ছিলেন, ভয়ঙ্কর রকম মেধাবী ছিলেন। তিনি যদি আমার এই রকম একটা বক্তৃতার প্রশংসা করেন, তার মানে আমি ভালো বক্তৃতা দিয়েছি তা নয়। তার মানে উনি বয়স হয়ে গেছে ওনার, উনি বুড়ো হচ্ছেন, উনি বুঝতে পারেননি যে আমার বক্তৃতাটা আসলে বক্তৃতাই না, আমি একদম শুধু রং চড়িয়ে কথা বলে গেছি। অপরাধীর মতন চাইলুম, না স্যার, আপনার সামনে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন, মানে খুব পুরনো জীর্ণ এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালো। পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমায় নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, এটা তোমাকে দিতে পারে। আসলে সুকুমার মাস্টার মশাইকে অপমান করে ওই লেখাটা লিখেছিল, মনে আছে? ও লিখেছিল যে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, পীড়ন করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। মাস্টারমশাই সেই লেখাটা পড়েছেন এবং মাস্টারমশাই লেখাটা পড়ে খুব আনন্দ পেয়েছেন। সুকুমারকে বলছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, অনেক বয়স হয়ে গেছে আমার, কিছুদিন পরেই হয়তো মারা যাব, কিন্তু তুমি আমার নাম ছাপার অক্ষরে পত্রিকায় ছাপিয়েছ, পত্রিকার পাতায় আমার নাম থাকবে। সত্যি আমি অমর হয়ে রইলুম। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। মানে
সুকুমার তো বুঝতে পারছে আমি অপরাধ করেছি, আমি মাস্টারমশাইকে অপমান করে ওই লেখাটা লিখেছি, অথচ মাস্টারমশাই সেটাকে নিজের প্রতি ছাত্রের শ্রদ্ধা বলে গ্রহণ করছেন। মুহূর্তে জিভ শুকিয়ে গেল, লজ্জায়, আত্মগ্লানিতে, নিজের প্রতি গ্লানি, ইস আমি কি অন্যায় করেছি, মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলার চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটলো না, কিন্তু মুখ ফুটে কোনো কথা বলতে পারলাম না। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল, অর্থাৎ মাস্টারমশাই কাঁদো কাঁদো। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে থাকে। তুই একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করে থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে তো সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মাণিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ধনভাণ্ডারকে দিয়েও যা পাওয়া যায় না। কুবেরের ধনভাণ্ডার বলা হয়, কুবের ধন সম্পদের দেবতা, তাঁর ধন সম্পদ সব দিয়ে দিলেও যে ক্ষমা পাওয়া যায় না, মাস্টারমশাই সেই দয়া, মমতা, ক্ষমার এক মহাসমুদ্র। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখব। সুকুমার আত্ম অনুশোচনায় দগ্ধ হচ্ছেন। মাস্টারমশাইয়ের এই স্নেহ, মমতা, ক্ষমাকে আমি 10 টাকায় পত্রিকার পাতায় বিক্রি করেছিলাম, তাকে নিয়ে কুরুচিকর বিকৃত লেখা লিখেছিলাম, এ অপরাধ আমি বইব কি করে। অর্থাৎ সে নিজে অনুশোচনার আগুনে দগ্ধ হতে লাগলো। তাহলে বুঝলে, ছোটবেলায় যে মাস্টার মশাইকে সুকুমার আপদ বলে মনে করত, জীবনের শেষ লগ্নে পৌঁছে সেই মাস্টার মশাইকে সুকুমার অন্যভাবে আবিষ্কার করলো। অনেক দিন পর মাস্টার মশাইয়ের সঙ্গে যখন সুকুমারের দেখা হলো, সুকুমার লক্ষ্য করলো আজকে মাস্টার মশাই আর চিৎকার করে ছাত্রদের বকুনি দেন না। মাস্টার মশাইয়ের কণ্ঠ থেকে ঝরে পড়ছে, কিছুই দিতে পারিনি, এই আক্ষেপ। আজ মাস্টার মশাই হাত তুলে চড় মারেন না, আজ মাস্টার মশাইয়ের হাত উঠছে ছাত্রকে আশীর্বাদ করার জন্য, বেঁচে থাকো বাবা, বড় হও। যে সুকুমার মাস্টার মশাইকে অপমান করে, অসম্মান করে একটা লেখা লিখেছিল পত্রিকায়, সেই লেখাটাই মাস্টার মশাইয়ের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুকুমার তখন বুঝতে পারল, মাস্টাররা হয়তো কঠোর হন, কিন্তু আসলে প্রত্যেক শিক্ষক হলেন স্নেহ, মমতা, ক্ষমার এক সমুদ্র। তাদের কাছে তুমি স্নেহ পাবে, মমতা, ভালোবাসা পাবে, আর তোমাদের সব অপরাধ তারা ক্ষমা করে দেবেন। এটাই তো শিক্ষকের ধর্ম। ছাত্র শিক্ষকের এই চিরন্তন সম্পর্কের দলিল হলো দাম গল্পটি। গল্পের এই শেষের দিকে 4-5টা লাইন, এই অপরাধ আমি বইব কি করে, মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল, এই অংশগুলো ভালো করে পড়ে রাখবে। তারপর এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, কলকাতার চড়ুই পাখিও, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের স্কুলে প্রশ্ন করা হবে। আর কথক চরিত্রটা অবশ্যই একটু দেখে রেখো। আর মনে রাখবে, সুকুমার কিন্তু এই গল্পের লেখক নন। তোমরা অনেকেই উত্তর লেখার সময় ভুল লেখো যে লেখকের স্কুলের অঙ্ক মাস্টার মশাই, এখানে লেখক নন, এটা কথক হবে। কারণ গল্পের ক্যারেক্টার কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় নন, গল্পের ক্যারেক্টার হলো সুকুমার। আর সুকুমার তার জবানিতে, তার মুখে আমাদের গল্পটা বলে শুনিয়েছেন যে আমার মাস্টার মশাই ছিল, এটা ছিল। বোঝা গেল? সবাই ভালো থেকো। পরের ক্লাসের জন্য তোমরা যেমন অপেক্ষা করছো, আমিও অপেক্ষা করছি। পরের ক্লাসে তোমাদের জন্য ভাব সম্প্রসারণ কেমন ভাবে লিখতে হয় এটার একটা টিপস শিখিয়ে দেব। ততক্ষণ সবাই মনোযোগ দিয়ে পড়াশুনো করো। আজকের এই ক্লাসটি করবার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।